বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ধামরাই সরকারি কলেজ স্টাডি সেন্টার থেকে একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে তোমাদের গত ক্লাসে পণ্য ডিজাইন এবং পণ্য ডিজাইনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়াও রয়েছে মান ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। আজকে নিম্নমানের কারণ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। পণ্য যদি নিম্নমানের হয় তাহলে কি কি সমস্যা হয়, কি কি কারণে পণ্য নিম্নমান হয়, আর এই নিম্নমান হলে কিভাবে আমরা সেই নিম্নমান থেকে পণ্যকে আবার কোয়ালিটিফুল পণ্য রূপান্তর করব, সেই বিষয়ে বিভিন্ন সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নিম্নমানের হচ্ছে প্রতিষ্ঠান মানসম্মত মান স্তরের মাধ্যমে পণ্য বা সেবার মানকে বজায় রাখার চেষ্টা করে, কিন্তু সবসময় এই মান স্তরকে বজায় রেখে পণ্য বা সেবা প্রস্তুত করা যায় না। নিম্নমানের পণ্য প্রস্তুত করার কারণসমূহ নিচে আলোচনা করা হলো। 1. আরোপিত কারণ যে সকল কারণে পণ্যের মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে তা এড়ানো বা সমাধান করা সম্ভব হয়, সে সকল কারণকে আরোপিত কারণ বলে। নিচে নিম্নমানের আরোপিত কারণগুলো ব্যাখ্যা করা হলো। তাহলে আরোপিত কারণ হচ্ছে অদক্ষ শ্রমিক কর্মী, নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার, নিম্নমানের কাঁচামাল ব্যবহার, গতানুগতিক উৎপাদন পদ্ধতির ব্যবহার, মূলধনের অভাব, পরিকল্পনার ঘাটতি, প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতি, দুর্বল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে নিম্নমানের কারণ। আরোপিত কারণ যে সকল কারণে পণ্যের মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কর্তৃপক্ষ সদিচ্ছা থাকলে তা এড়ানো বা সমাধান করা সম্ভব হয়, সে সকল কারণকে আরোপিত কারণ বলা হয়। নিচে নিম্নমানের আরোপিত কারণ তোমাদের বললাম যে অদক্ষ শ্রমিক কর্মী। অনেক সময় প্রতিষ্ঠান তার কাজের জন্য যে শ্রমিক বা কর্মী নিয়োগ করে, সেই কর্মী তার প্রয়োজনীয় কাজ সম্পর্কে সে সঠিকভাবে ওয়াকিবহল না হওয়ার কারণে অনেক সময় কাজের সমস্যা সৃষ্টি হয়, যার কারণে অদক্ষ শ্রমিক দিয়ে আমাদের কাজ করলে পণ্যের মান নিম্ন হতে পারে। নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব পড়ে। পুরাতন ও নিম্নমানের পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হলে মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। 2 নম্বর নিম্নমানের কাঁচামাল ব্যবহার। নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে পণ্য প্রস্তুত করা হলে পণ্যের মান কমে যায়। সেক্ষেত্রে সঠিক উৎস থেকে উন্নত কাঁচামাল ক্রয় করে মানসম্পন্ন পণ্য উৎপাদন ও সরবরাহ করা যায়। তাহলে আমাকে পণ্যের মান যদি বৃদ্ধি করতে হয় তাহলে নিম্নমানের যন্ত্রপাতি আমাকে ব্যবহার থেকে বিরত থাকতে হবে, যেহেতু বর্তমান কম্পিউটারাইজ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সকল পণ্যই কিন্তু উৎপাদন করা হয়। সুতরাং সেই সকল পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমি আমার যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করে মানের কোয়ালিটিটা বৃদ্ধি করতে পারি। কাঁচামালের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আমরা বিপণনের ভাষায় অনেক সময় বলে থাকি যে যদি কাঁচামাল ভালো হয় তাহলে পণ্য অর্ধেক বিক্রি হয়ে যায়। এই কারণে কাঁচামালটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি চাইলেই ভালো মানের কাঁচামাল সরবরাহ করে সঠিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারি। এরপরে গতানুগতিক উৎপাদন পদ্ধতির ব্যবহার। গতানুগতিক উৎপাদন পদ্ধতি যেগুলো রয়েছে, মানে সেই সনাতন পদ্ধতিতে যদি আমি পণ্য উৎপাদন করি, আমি পণ্য সরবরাহ করি, বিপণন ব্যবস্থা যদি সেরকম হয়, তাহলে গতানুগতিক সিস্টেম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আমাকে গতানুগতিক সিস্টেম পরিবর্তন করে আধুনিক সিস্টেম এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাকে পণ্য উৎপাদন করতে হবে এবং পণ্য
পণ্য সরবরাহ করতে হবে, পণ্যের কাঁচামাল সেই সঠিকভাবে আমরা ব্যবহার করে কোয়ালিটিফুল পণ্য উৎপাদন করতে পারবো। তাহলে গতানুগতিক পদ্ধতির চেয়ে আধুনিক এবং কম্পিউটারাইজ পদ্ধতি আমাকে ব্যবহার করতে হবে। এবার আসে মূলধনের অভাব, ল্যাক অফ ক্যাপিটাল। মূলধনের অভাব হলে পণ্যের মান কমে যেতে পারে, কারণ পণ্যের মান ধরে রাখার জন্য সকল উপায় উপকরণ সংগ্রহ ও বাস্তবায়ন করার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। পরিকল্পনার ঘাটতি থাকলে সঠিক মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয় না। তাই সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। তাহলে আমাদের বিপণনের ক্ষেত্রে ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রয়োজনীয় মূলধন। প্রয়োজনীয় মূলধন যদি আমি সরবরাহ সঠিকভাবে করতে না পারি, তাহলে আমি আমার পণ্যটা যে পরিমাণ কোয়ালিটি মেনটেন করে তৈরি করা সম্ভব, যে পরিমাণ মেশিন ম্যাটেরিয়ালস প্রয়োজন, যে পরিমাণ অন্যান্য বিষয়গুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমি কি করতে পারবো না, আমি মূলধনের অভাবে সরবরাহ করতে পারবো না। এবার আসলে পরিকল্পনার ঘাটতি। যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করতে না পারি, পরিকল্পনার যদি ঘাটতি থাকে, তাহলে সঠিক মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয় না। তাই সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে যে সঠিক এবং বাস্তবসম্মত পরিকল্পনা যদি গ্রহণ না করি, তাহলে কিন্তু আমার পণ্যের মান নিম্ন হবে। এবার আসো প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতি। অনেক সময় প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতির কারণে পণ্যের মান ক্রমাগত হ্রাস পেতে থাকে। এ কারণে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করে ক্রেতার চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পণ্য উৎপাদন করা প্রয়োজন। তাহলে প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতি হচ্ছে অনেক সময় প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতির কারণে পণ্যের মান ক্রমাগত হ্রাস পেতে থাকে। এ কারণে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করে ক্রেতার চাহিদা অনুযায়ী আমাকে পণ্য উৎপাদন করা এবং সেটা আমাকে সরবরাহ করতে হবে। তাহলে প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতি, প্রযুক্তি যদি আমি সঠিক ব্যবহার না জানি এবং যদি বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল না মিলিয়ে আমি যদি কৌশল গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমার পণ্যের মান নিম্ন হবে। দুর্বল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে যাকে আমি আমার পণ্যের মান বা কোয়ালিটি কন্ট্রোল করার জন্য নিয়োজিত করব, সে যদি দক্ষ না হয়, সে যদি কাজের কোয়ালিটিটা না বুঝে, তাহলে আমার পণ্যের মান দুর্বল হবে। দুর্বল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান থাকলে মান সম্পন্ন পণ্য উৎপাদন করা হলেও মান নিয়ন্ত্রণের অভাবে কাঙ্ক্ষিত পণ্য সরবরাহ করা সম্ভব হয় না। প্রতিষ্ঠানকে এ কারণে কঠোর মান নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিতে হয়। 2 নম্বর হচ্ছে অনারোপিত বা দৈবচায়িত কারণ। অনারোপিত বা দৈবচায়িত কারণ, নন অ্যাসাইনেবল অর চেইন কজেস, যে সকল কারণে পণ্যের মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কর্তৃপক্ষ সদিচ্ছা থাকলেও তা এড়ানো বা সমাধান করা সম্ভব হয় না, সে সকল কারণকে অনারোপিত কারণ বলে। নিচে নিম্নমানের অনারোপিত কারণগুলো ব্যাখ্যা করা হলো। অনারোপিত বা দৈবচায়িত কারণ, যে সকল কারণে পণ্যের মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কর্তৃপক্ষ সদিচ্ছা থাকলেও তা এড়ানো বা সমাধান করা সম্ভব হয় না, সে সকল কারণকে অনারোপিত কারণ বা দৈবচায়িত কারণ বলা হয়। তাহলে অনেক সময় আমরা পণ্য উৎপাদন সঠিকভাবে করার ফলেও অনেক সময় প্রাকৃতিক বা দৈবচায়িত কারণে আমার পণ্যের কোয়ালিটিটা অনেক সময় কম হয়ে যায়। সেটা প্রতিষ্ঠানের হাতে এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। প্রতিষ্ঠান এই জায়গায় তার কাজ সম্পাদন করার জন্য তার যে কৌশলগুলো রয়েছে, সেই কৌশলগুলো সে ব্যবহার করতে পারে না, কারণ এটা গড গিফটেড বা প্রাকৃতিক কারণ। তাহলে আমরা মনে করি যে দৈবচায়িত কারণটা প্রতিষ্ঠানের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, তবে আমাদেরকে এই কারণগুলো আসতে পারে প্রাকৃতিকভাবে, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, খরা, বন্যা বা অন্যান্য যে কোনো রাজনৈতিক পরিস্থিতি, এই সকল বিষয়গুলো অনেক সময় আমাদেরকে পূর্ব থেকে কি
করতে হয়, অনুধাবন বা অবলোকন করে সেই অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে হয়তো সামান্য একটু আমরা সেই সকল জায়গা থেকে নিজেকে সচেতন থাকতে পারি বা পণ্যের মানকে আমরা সঠিক রাখতে সচেষ্ট হতে পারি। তাহলে দেখি দৈবচাহিত বা অনারোপিত কারণের মধ্যে শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য খুব গুরুত্বপূর্ণ কথা। যে একই কাজের জন্য একই জায়গায় একই পোস্টে দুইজন কর্মচারীকে যদি আমি নিয়োগ দেই, তাহলে দুইজনের কাজের মধ্যে কম বেশি ডিফারেন্স থাকে, সেটাকে বলা হয় শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য। সেই জায়গাতে একই কাজ দেখা যাচ্ছে যে কর্মীরা সঠিকভাবে সম্পাদন করতে একজন ভালো করতেছে আর একজন হয়তো সামান্য ত্রুটি তৈরি হয়ে যাচ্ছে তার কাজে। এই হচ্ছে তাহলে অদক্ষ শ্রমিক কর্মীর মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন করা হলে মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয় না। এজন্য প্রতিষ্ঠানকে দক্ষ শ্রমিক কর্মী বাহিনী প্রস্তুতের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হয়। নম্বর যন্ত্রপাতির অন্তর্নিহিত কারণ। যন্ত্রপাতির অন্তর্নিহিত কারণ হচ্ছে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব পড়ে। পুরাতন ও নিম্নমানের পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হলে মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। তাহলে এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন মেশিন ব্যবহার করি, হঠাৎ করে মেশিনের কিন্তু কার্যক্ষমতা অনেক সময় আমাদেরকে পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদন করে ফেলে হঠাৎ করে, যেটা কারো পক্ষেই সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা যদি একটা মোবাইল ব্যবহার করি, যেমন গত ক্লাসে আমি ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে আমরা কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু আমি অনলাইনে নেটওয়ার্কটা সঠিকভাবে পাচ্ছিলাম, স্পিড আছে, সবকিছু আছে, যার কারণে আমি হয়তো ক্লাস দ্বিতীয় পত্রে ক্লাসটা অনেক সময় প্রবলেম হয়ে গেছিল। এই যে আমি উদাহরণটা এই জন্য টানলাম যে হঠাৎ করে যে সমস্যাটা আসে আমরা কিন্তু চাইলে যন্ত্রের সেই সমস্যাটাকে সমাধান করতে পারি না, যার কারণে অনেক সময় পণ্যের মান স্বাভাবিকের চেয়ে একটু কোয়ালিটি কম হতে পারে। এবার আসো আকস্মিক দুর্ঘটনা, অর্থাৎ নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে পণ্য প্রস্তুত করা হলে পণ্যের মান কমে যায়, সেক্ষেত্রে সঠিক উৎস থেকে উন্নত কাঁচামাল ক্রয় করে মানসম্পন্ন পণ্য উৎপাদন সরবরাহ করা যায়। তাহলে হঠাৎ করে যদি আমি যে কাঁচামালটা ক্রয় করবো সেই কাঁচামালটা যে আবহাওয়া বা জলবায়ুতে আমি পণ্যটা তৈরি হবে, যদি অধিক খরা বা অধিক বন্যা বা অসময়ে পণ্যটা কেটে ফেলা হয়, তাহলে কিন্তু সেখান থেকে আমি সঠিক কোয়ালিটিফুল পণ্যটা কাঁচামালটা সংগ্রহ করতে পারবো না। আর কাঁচামাল সঠিক না হওয়ার কারণে আমার পণ্যের মানের কোয়ালিটিটা ডিফারেন্স হয়ে যায়। তো এই বিষয়টা আমাকে অনেক সময় খেয়াল রাখতে হয় যে পণ্যের আকস্মিক দুর্ঘটনা বা আকস্মিক প্রবলেমের কারণে পণ্যের কোয়ালিটি মানের পার্থক্য হয়। এরপরে আসো ভুল ত্রুটি। গতানুগতিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হলে সব পণ্যের মান একই থাকে না, এই কারণে আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন। আর এই আধুনিক উৎপাদন পদ্ধতির মাধ্যমেই আমাকে পণ্যের মানটা সঠিক থাকবে। তো যাই হোক, আমাদের কাজের মধ্যে যে সকল ভুল ত্রুটিগুলো ইতিমধ্যে ছিল সেগুলোকে আমরা রিমুভ করে আমাদের কাজকে আরেকটু বেগবান করতে হলে আমাকে এই সকল ভুল ত্রুটিগুলোর ঊর্ধ্বে থেকে আমাকে কাজ করতে হবে। এটাকে আমরা মিস্টেকস, কমন মিস্টেক বা জেনারেল মিস্টেক বলে থাকি, সাধারণ ভুল অনেক সময় হয়ে যায়। এগুলো আমাকে সবসময় সতর্ক থাকতে হবে একজন মান ব্যবস্থাপক হিসাবে। এরপরে আমার আছে প্রযুক্তিগত ত্রুটি। প্রযুক্তিগত ত্রুটির মূলধনের অভাব হলে পণ্যের মান কমে যেতে পারে, কারণ পণ্যের মান ধরে রাখার জন্য সকল উপায় উপকরণ সংগ্রহ বাস্তবায়ন করার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তাহলে এখানে প্রযুক্তিগত ত্রুটিতে যখন আমি সঠিক পণ্যের মানের জন্য সঠিক মাত্রার প্রযুক্তিগত সাপোর্টটা যখন আমি পাবো না, তখন কিন্তু আমার প্রযুক্তিগত যে ত্রুটির কারণে পণ্যের মানের কোয়ালিটিটা কম হতে পারে। একই কাঁচামাল ব্যবহার করেও অন্য কেউ ভালো প্রযুক্তি ব্যবহার করে ভালো মানের পণ্য উৎপাদন করতেছে, আর আমার প্রযুক্তি দুর্বলতার কারণে আমার মানের কোয়ালিটিটা কম হচ্ছে। এবার অপর্যাপ্ত শক্তি সরবরাহ,
অপর্যাপ্ত শক্তি সরবরাহের মধ্যে পরিকল্পনার ঘাটতি থাকলে সঠিক মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয় না, তাই সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। পরিকল্পনার ঘাটতি থাকলে সঠিক মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয় না, তাই সঠিক এবং বাস্তবসম্মত পরিকল্পনা। কারণ হচ্ছে অপর্যাপ্ত শক্তি সরবরাহ। এই জায়গাটা একটু খেয়াল করি যে অপর্যাপ্ত শক্তি সরবরাহ, আমরা পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শক্তি বা এনার্জির প্রয়োজন হয়, বিশেষ করে বৈদ্যুতিক ব্যবস্থা, গ্যাস সাপ্লাই, তারপরে অন্যান্য মানে আমরা যে মেশিন বা আমাদের যে কারখানার পরিবেশ, সেখানে তাপমাত্রা, আবহাওয়া, জলবায়ু, এই যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি এবং আমাদের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ শক্তিগুলো রয়েছে, এইগুলো যদি হঠাৎ করে যে মাত্রায় আমার মেশিনটা পরিচালিত হবে তার চেয়ে যদি বৈদ্যুতিক ভোল্টেজ বেশি হয়ে যায়, তখন কিন্তু পণ্যের মান কমে যায়। আবার যদি দেখি তার চেয়ে অনেক কম লো ভোল্টেজ, তখন কিন্তু আমার পণ্যের মান কমে যাবে। অথবা গ্যাস সরবরাহ হঠাৎ করে বিঘ্নিত যদি হয়, তখন পণ্যের মান কমে যাবে। এই সকল অপর্যাপ্ত শক্তি সরবরাহ যদি আমাদের থাকে বা শক্তি সরবরাহটা যদি আমাদের সঠিক না হয়, তখন কিন্তু আমাদের পণ্যের মান বা কোয়ালিটি কমে যেতে পারে। তাহলে আমরা নিম্নমানের কারণ, প্রথমে আরোপিত কারণগুলো পেলাম, এরপর অনারোপিত বা দৈবচাহিত কারণগুলো পেলাম। তারপরে এই সকল কারণে আমাদের পণ্যের মান নিম্ন হয়। এখন আমার পণ্যের মান যদি নিম্ন হয়, নিম্ন মান হলে কি ধরনের ফলাফল আসতে পারে সেই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। দেখো যে নিম্ন মানের ফলে আমার কি ধরনের, ক্রেতার কাছ থেকে কি ধরনের রিপোর্ট আসতেছে, ফল আসতেছে। তারপরে উৎপাদনকারী, আমি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, কোয়ালিটি কন্ট্রোলার বা আমার ম্যানেজার বা অন্যান্যরা কি ধরনের রিপোর্ট আমাকে দিচ্ছে। আমরা সামগ্রিক যে ফলাফলটা সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রতিষ্ঠান মানসম্মত পণ্য উৎপাদন করতে চাইলে অনেক সময় মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে ব্যর্থ হয়। পণ্যের মান যে কোনো কারণে নিম্নমানের হোক না কেন, এর কারণে নিম্নের ফলাফল লক্ষ্য করা যায়। 1. ক্রেতা সন্তুষ্টি অর্জনে ব্যর্থ। ক্রেতা সন্তুষ্টি অর্জনে মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ না করা হলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয় না, যার ফলে প্রতিষ্ঠানের উপর ঋণাত্মক প্রভাব পড়ে। দায় গ্রহণ। নিম্নমানের পণ্য ক্রয়ের ফলে ক্রেতার কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিতে হয়। তাহলে ক্রেতার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ। সত্য কথাই, যদি আমি পণ্যটা নিম্নমানের হয় তাহলে ক্রেতা একবার ক্রয় করবে, যাচাই করার ক্ষেত্রে সর্বোচ্চ 2বার ক্রয় করবে। তারপরে কিন্তু আমার পণ্য থেকে ক্রেতা মুখ ফিরিয়ে নেবে, কারণ আমি যে মানের কথা দিয়েছি সেই মানের সম্পূর্ণ পণ্য আমি উৎপাদন করতে ব্যর্থ হয়েছি, যার কারণে ক্রেতার সামর্থ্য বা ক্রেতার সন্তুষ্টি অর্জনে আমি কি হব, আমি আমার মার্কেটটা হারাবো, ব্যর্থ হব। তারপরে দায় গ্রহণ। দায় গ্রহণের বিষয়টা কেমন? দায় গ্রহণের বিষয়টা হচ্ছে, আমি যখন পণ্য উৎপাদন করব, এই পণ্যটা যদি নিম্নমানের হয় তাহলে তার দায়টা আমার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্রহণ করতে হবে। কারণ যদি ওয়ারেন্টি বা গ্যারান্টির ব্যবস্থা থাকে তাহলে কোনো সারাই করে দিতে হবে, বা ফেরত চেঞ্জের ব্যবস্থা থাকলে চেঞ্জ করে দিতে হবে। এই যে বিষয়গুলো হবে, তখন অতিরিক্ত যে খরচটা হবে সেই খরচটাকে কোম্পানিকে বহন করতে হয়। এই বিষয়টা কোম্পানি এড়িয়ে যেতে পারে না, তাই নিম্নমানের ফলে যে প্রবলেম হবে তার দায়ভারটা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্রহণ করতে হয়। এরপরে আমরা যদি পরবর্তী আলোচনায় আসি, যে নিম্নমানের ফলে আর কি কি সমস্যা হয়, তার মধ্যে একটা ব্যয় বৃদ্ধি। যখন আমার পণ্যটা নিম্নমানের হবে, বারবার যদি আমার পণ্যটাকে আমার সারিয়ে দিতে হয় বা তার রিপোর্ট আসে, তখন কিন্তু আমার পণ্যের আস্তে আস্তে ব্যয় বৃদ্ধি পেতে থাকে, যার কারণে আমি পণ্য থেকে যে পরিমাণ লাভ করছি তার চেয়ে হয়তো দেখা যাচ্ছে অনেক সময় খরচ বেশি হয়ে গেছে। তাহলে পণ্য নিম্নমানের কারণে প্রতিরোধমূলক ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ বিচ্যুতির ব্যয়, বাহ্যিক বিচ্যুতির ব্যয় সহ বিভিন্ন ব্যয় বহন করতে হয়। তারপর 4 নাম্বার, বাজারে শেয়ার হারানো। আমার পণ্য যদি নিম্নমানের হয় তাহলে আমার লাভ কমতে থাকবে,
আর শেয়ার পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের রেপুটেশন কমতে থাকবে, রেপুটেশন এবং মুনাফা যদি আমার কমতে থাকে, তাহলে উত্তর কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা কিন্তু আমার অন্যরা শেয়ারের মার্কেটে আমার শেয়ারের দাম কমে যাবে, আমি কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারি, বা বাজারের শেয়ারটা আমি হারিয়ে ফেলতে পারি, মানে একেবারে শেয়ার ক্রয় করার আর কেউ থাকবে না। তাহলে নির্দিষ্ট পণ্য বা সেবা বাজারে কত অংশ প্রতিষ্ঠানের দখলে থাকে তাই হলো বাজার শেয়ার। নিম্নমানের কারণে ক্রেতারা উক্ত পণ্য ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে পণ্য বা প্রতিষ্ঠানের বাজার শেয়ার হ্রাস পায়। তারপরে মান সনদ লাভে ব্যর্থ। আমাদের দেশের অভ্যন্তরে পণ্য উৎপাদন করার ক্ষেত্রে আমাদের দেশীয় কিছু নিয়ম কানুন রয়েছে, দেশীয় কিছু মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রয়েছে, তারা আমাদেরকে পণ্যের মান সনদ প্রদান করে। তার মধ্যে আমাদের দেশে একমাত্র রাষ্ট্রীয় মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই, এবং যদি আমি আন্তর্জাতিক বাজারে পণ্য বিপণন করতে চাই তাহলে রয়েছে আইএসও। তাহলে আমার পণ্যের মান যদি নিম্নমানের হয় তাহলে প্রথমেই তো আমি আমার পণ্যর যে মান সনদটা সংগ্রহ করবো সেই মান সনদটা পেতে আমি ব্যর্থ হব, এবং মান সনদ আমার পেলেও আমি পরবর্তীতে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে মান সনদ লাভে ব্যর্থ। যে কোনো দেশে পণ্য উৎপাদনের জন্য মান সনদ অন্যতম বিষয়। এই সনদের মাধ্যমে দেখা যায় যে প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করে, তাই কোনো কারণে মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থ হলে প্রতিষ্ঠান মান সনদ অর্জন করতে ব্যর্থ হতে পারে, আবার সরকার মান সনদ বাতিলও করতে পারে। তাহলে 6 নম্বর, ক্রেতা হারানো। তাহলে প্রতিষ্ঠান বারবার নিম্নমানের পণ্য উৎপাদন করলে ক্রেতারা উক্ত প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করতে নিজের প্রবৃত্ত থাকে, ফলে নিম্নমানের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ক্রেতা হারায়। এটা স্বাভাবিক। আমি যখন পণ্যের মান নিম্ন করব, নিম্নমানের পণ্যর জন্য কিন্তু আমাকে ক্রেতা একবার পণ্য ক্রয় করার পর আর করবে না, বা একজনের মাধ্যমে যদি আরেকজন বুঝতে পারে ক্রয় করার পর যে পণ্যের মান নিম্ন, তাহলে কিন্তু আমি আর নতুন কোনো ক্রেতা পাবো না, যার কারণে আমি ক্রেতা হারাবো। এরপরে ব্যবসায়িক সনদ বাতিল। ব্যবসায়িক সনদ প্রদানের পূর্ব শর্ত হলো মানসম্মত পণ্য উৎপাদন করা। তাই যে সকল প্রতিষ্ঠান শর্ত মোতাবেক মানসম্মত পণ্য উৎপাদন করতে পারে না তার ব্যবসায়িক সনদ সরকার বাতিল করতে পারে। পরিশেষে বলা যায়, নিম্নমানের কারণে শুধুমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রতিষ্ঠানের জন্য মানসম্মত পণ্য প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বললাম, যে ব্যবসায়িক সনদ বাতিল। তাহলে মানসম্মত পণ্য যদি উৎপাদন না করি, পণ্য উৎপাদনের ফলে সেই পণ্য যদি ক্রেতার জন্য ক্ষতির কারণ হয়ে যায়, তাহলেও কিন্তু আমি উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমার পণ্যের মান কি করবে, যে সনদ থাকবে মান সনদকারী প্রতিষ্ঠান আমার পণ্য উৎপাদনের সনদ বাতিল করে দিবে। তাহলে আমি আর ব্যবসা বা মার্কেটে টিকে থাকতে পারবো না। তাহলে নিম্নমানের ফলে কি কি সমস্যা সৃষ্টি হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই নিম্নমান যেন না হয়, এবং নিম্নমান হলে এই সমস্যাগুলো আমাকে সামনে থেকে ফেস করতে হবে, এবং আমি হয়তো মার্কেটে টিকে আর নাও থাকতে পারি। এবার আসো নিম্নমানের উৎপাদনজনিত ব্যয়। নিম্নমানের উৎপাদনজনিত ব্যয়গুলো গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকের ক্লাসে তোমাদের নিম্নমানের ফলে কি কি ধরনের ব্যয় হয় সেই ব্যয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে পুরো বিষয়টা শেষ করতে পারবো কিনা জানি না, কারণ এখন আমাদের আরো 10 মিনিট ক্লাস আছে। চেষ্টা করি। যে নিম্নমানের ফলে 4 ধরনের ব্যয় হয়। একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয় বা প্রিভেনশনাল কস্ট, একটা হচ্ছে মূল্যায়ন ব্যয় বা অ্যাপার্জাল কস্ট, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বা ইন্টারনাল ফেইলুর কস্ট, এবং আরেকটা আছে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা এক্সটার্নাল ফেইলুর কস্ট। তাহলে প্রতিরোধমূলক ব্যয়, আমরা জানি যে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই বেশি উত্তম, অর্থাৎ খারাপ হওয়ার আগেই কি কি কারণে খারাপ হতে পারে সেই বিষয়ে সতর্ক থাকাটাই হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়ের মধ্যে পড়ে।
তাহলে কি কি বিষয়ে খারাপ থাকতে পারে সেই বিষয়টা যদি একটু খেয়াল করি। প্রতিরোধমূলক ব্যয়, নিম্নমান প্রতিরোধ বা প্রতিহত করার জন্য যে ব্যয় হয় তাকে প্রতিরোধ ব্যয় বলা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠান পণ্যের মান যেন নিম্ন না হয় সেজন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে। ক নম্বর, কি কি ধরনের প্রতিরোধমূলক ব্যয়? ত্রুটি চিহ্নিত ব্যয়, আগেই আমাকে বুঝতে হবে পণ্য তৈরি করার সময় এই জায়গাতে আমাকে পণ্যের ত্রুটি হয়েছে, সেই ত্রুটিগুলো আগেই আমাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তার মানে উৎপাদন শুরু থেকে প্রতিটি পর্যায়ে পণ্য ত্রুটি চিহ্নিতকরণের জন্য প্রতিষ্ঠান এ ধরনের ব্যয় করে থাকে। তাহলে এবার আসলে সংশোধনমূলক ব্যয়। সংশোধনমূলক ব্যয় কোনগুলো? সংশোধনমূলক ব্যয় আছে ত্রুটি চিহ্নিত হওয়ার পর ত্রুটি সংশোধনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়, আর এর জন্য যে ব্যয় করা হয় তাকে সংশোধনমূলক ব্যয় বলা হয়। এটাও আমার প্রতিষ্ঠানের পণ্য তৈরির পূর্বেও আমি কিন্তু এটা গ্রহণ করতে পারি। তারপরে উৎপাদন প্রক্রিয়ার পুনর্ডিজাইন ব্যয়। অনেক সময় পণ্যের ডিজাইনে ত্রুটি থাকতে পারে। পণ্যের ডিজাইনে যদি ত্রুটি থাকে তখন কিন্তু আমাকে পুনরায় আবার পণ্যের ডিজাইন করতে হয়, যাকে আমরা উৎপাদন প্রক্রিয়ায় পুনর্ডিজাইন ব্যয় বলে থাকি। তাহলে এবার আসে প্রশিক্ষণ ব্যয়। আমি যে কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে পণ্য উৎপাদন বা আমি ব্যবসায়িক কার্যক্রমটা পরিচালনা করব, তাদের যদি দক্ষতার কোনো ঘাটতি থাকে, প্রয়োজনে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমি দক্ষ করে তুলব। এর ফলেও যে ব্যয় হয় তাকে প্রশিক্ষণ ব্যয় বলে থাকে, ট্রেনিং কস্ট। এরপরে সরবরাহকারীদের সাথে কাজ করা, বিশেষ করে আমাদের সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, এটাতে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রশিক্ষিত কর্মকর্তা বা কর্মচারী যদি প্রশিক্ষণের অভাব থাকে তারা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করতে। বেসরকারি পর্যায়েও সেগুলো রয়েছে যে এই কাজ করলে এই কাজগুলোতে দক্ষতা অর্জন করা যায় বা ভালোভাবে কাজগুলো ওভারকাম করা যায়। এবার হচ্ছে সরবরাহকারীদের সাথে কাজ করা। অনেক সময় চুক্তির মাধ্যমে নির্দিষ্ট সরবরাহকারীদের কাছ থেকে পণ্য সেবা ক্রয় করতে হয়। এ ধরনের পণ্যের মান সংরক্ষণের জন্য সরবরাহকারীদের সাথে কাজ করতে হয়, এ কারণে ব্যয় বৃদ্ধি পায়। অর্থাৎ যাদের কাছ থেকে আমি পণ্যটা সংগ্রহ করব বা সরবরাহ করব তারা যেন আমাকে কোয়ালিটিফুল পণ্য সরবরাহ করে সেই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। যার কারণে তাদের সঙ্গে থেকে আমাকে কাজ করতে হয় বা শ্রমিক কর্মচারী নিয়োগ করতে হয়, যার ফলে সরবরাহকারীদের সঠিক কোয়ালিটির পণ্য সংগ্রহ করার জন্য সরবরাহকারীদের সাথে কাজ করার যে ব্যয় হয় তাকে সরবরাহকারীদের ব্যয় বলে। এগুলো প্রতিরোধমূলক ব্যয়ের মধ্যে পড়ে। এই কাজগুলো আমরা পণ্য তৈরির পূর্বে বা পণ্য তৈরির করারত অবস্থাতেও আমরা এইসবগুলো এই কাজগুলো করতে পারি মার্কেটে পণ্য পাঠানোর পূর্বেই। তাহলে প্রতিরোধমূলক ব্যয়ের মধ্যে প্রিভেনশনাল কস্টের মধ্যে কি পেলাম? ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সংশোধনমূলক ব্যয়, উৎপাদন প্রক্রিয়া পুনর্ডিজাইন ব্যয়, প্রশিক্ষণ ব্যয়, সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। এবার আসো যে মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয়টা কি? মূল্যায়ন ব্যয়টা হচ্ছে পণ্যের মান নিম্ন হলে কার্যক্রমের অর্জিত মানের স্তর মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানকে ব্যয় করতে হয়, যাকে মূল্যায়ন ব্যয় ধরা হয়। পণ্যের মান নিম্ন হলে কার্যক্রমের অর্জিত মানের স্তর মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানকে ব্যয় করে। মূল্যায়ন ব্যয় পণ্য উৎপাদনের পরে কিন্তু এই কাজটা করা লাগে। পণ্য উৎপাদনের পরেও পণ্যের ত্রুটি বিচ্যুতি হতে পারে, পণ্যের অন্যান্য ড্যামেজ হতে পারে, পণ্যের কোয়ালিটিতে সমস্যা হতে পারে, যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। তাহলে এই জন্য আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে মূল্যায়ন ব্যয়ের মধ্যে পরিদর্শন ব্যয় আমাকে করতে হবে, কস্ট অফ ইন্সপেকশন। অপারেটিং সিস্টেমের মান পরিমাপ করার জন্য পরিদর্শনের প্রয়োজন হয়, এতে যে ব্যয় সংঘটিত হয় তাকে পরিদর্শন ব্যয় বলা হয়। পরিসাংখ্যিক মান নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যবহার, অর্থাৎ প্রতিষ্ঠানের পণ্যের মান মূল্যায়ন করার জন্য পরিসংখ্যানিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়। কেন হলো, কি কারণে হলো, কোথায় থেকে হলো, এই যে টোটাল ডাটাটা সংগ্রহ করাকে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যয় বলা হয়।
আর আছে পরীক্ষণ ব্যয়, অর্থাৎ এবার পণ্যটা আমি সংগ্রহ করে আমি কি করব, ল্যাবের টেস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে পণ্যের মান কেন, কোথায় কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যার কারণে পণ্যের মান দুর্বল হলো, সেই ব্যয়গুলো আমাকে সম্পাদন করতে হয়। এরপরে 3 নম্বর অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। প্রতিষ্ঠানের পণ্য বা সেবার উৎপাদনের সময় ত্রুটি বিচ্যুতি ঘটার কারণে ব্যয় হলে তাকে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বলে। অর্থাৎ আমি পণ্য উৎপাদন করতেছি, উৎপাদন করারত অবস্থায় যদি আমার কোনো সমস্যা হয় পণ্যের, তখন সেটাকে আমি কিন্তু সমাধান করতে পারি, যেটা প্রতিষ্ঠানের মধ্যেই থাকে। আর অন্যান্য কস্ট যেগুলো আছে, বিশেষ করে মূল্যায়ন ব্যয়ের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একবার যদি পণ্য খারাপ হয়, সেই তাকে ঘুরিয়ে আনা খুব কঠিন। তাহলে প্রতিষ্ঠান পণ্য বা সেবা উৎপাদনের সময় ত্রুটি বিচ্যুতি ঘটার কারণে ব্যয় হলে তাকে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বলে। অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়কে 2 ভাগে ভাগ করা যায়, উৎপাদন ক্ষতি আর পুনর্কার্য ব্যয়। অর্থাৎ যে পণ্যটা বা যে সেবাটা আমি উৎপাদন করেছি সেইটা যদি ত্রুটি হয় তাহলে সেটাকে বাদ দিতে হবে, তাহলে আবার নতুন করে আমাকে উৎপাদন করতে হবে, যেটাকে উৎপাদন ক্ষতি বলে থাকি আমরা। নিম্নমানের বা অতিরিক্ত ত্রুটিযুক্ত পণ্য অনেক সময় বাতিল হিসাবে গণ্য করা হয়। এ ধরনের পণ্য বর্জনের ফলে প্রতিষ্ঠানে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। আর পুনঃকার্য, তাহলে একই কার্যটা আবার তাকে নতুন করে করতে হয়, একই ধরনের খরচ, একই ধরনের কাঁচামাল, একই ধরনের মেশিন ম্যাটেরিয়ালস, শ্রমিক কর্মচারী ব্যবহার করার ফলে আবার তাকে পুনরায় সেই কাজ করার জন্য আবার ব্যয় করতে হয়, যাকে পুনঃকার্যের ব্যয় বলা হয়। তাহলে এবার 4 নম্বর বাহ্যিক ব্যর্থতার ব্যয়। বাহ্যিক ব্যর্থতার ব্যয় কি, ক্রেতার কাছে পণ্য সরবরাহ করার পরেও পণ্য ত্রুটি ধরা পড়তে পারে, এই ত্রুটি সমাধানের জন্য প্রতিষ্ঠানের ব্যয় সংগঠিত হয়, এতে প্রতিষ্ঠানের বিক্রয় ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়। বাহ্যিক ব্যর্থতার ব্যয় নিম্নরূপ: ক নম্বর ওয়ারেন্টি এবং সেবা, ক নম্বর মামলা খরচ। তাহলে আমরা যখন কোনো পণ্য ক্রেতার নিকট সরবরাহ করি তখন সেই পণ্যের কিন্তু ওয়ারেন্টি প্রদান করে থাকি, তাহলে এরপরে যদি পণ্যের কোনো ত্রুটি হয় তাহলে এই ত্রুটিটা আমাকে কি করে করতে হয়, সমাধান করে দিতে হয়, যার কারণে ওয়ারেন্টির ব্যয় হয়। আর মামলা খরচ, অনেক সময় কি হয়, অনেক ক্রেতা বা অনেক প্রতিষ্ঠান কি করে, আমার পণ্যের মান খারাপ হওয়ার কারণে কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেয়, সেই মামলা পরিচালনার জন্য কোম্পানিকে নানামুখী ব্যয় সম্পাদন করতে হয়, যাকে মামলার খরচজনিত ব্যয় বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, যে পণ্যের নিম্নমানের কি কি কারণে পণ্য নিম্নমান হয়, তার কারণ, তার ফলাফল, এবং নিম্নমানের উৎপাদনের ফলে কি কি ধরনের ব্যয় হয় সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এই 3টা টপিকস থেকে তোমাদের সব ধরনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো হয়, খুব গুরুত্বপূর্ণ টপিকস এটা, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে, এবং তোমরা খুব ভালোভাবে, শিক্ষার্থী যারা রয়েছে তোমরা ভালোভাবে প্রশ্নগুলো সাথে মিলিয়ে আগে তোমরা পাঠ্য বইয়ের আলোকে পড়াগুলো পড়ে তারপরে সৃজনশীলের আলোকে মিলিয়ে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে, এবং তোমাদের সকলে ভালোভাবে আবারও তোমাদের ভালোভাবে লেখাপড়া করে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আবার আগামী ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।